শুরু। হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? আমাদের ক্লাসটা শুরু হতে একটুখানি লেট হয়ে গিয়েছে, খুবই সরি ক্লাসটা শুরু হতে যে লেট হলো এই জন্য। বাট হ্যাঁ, যেহেতু আমাদের আজকে ক্র্যাশ কোর্সের কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস, হোপফুলি আমরা আজকের যে ক্লাসটা করতে যাচ্ছি সেখানেও প্রথম ক্লাসের মতো অনেক দারুণ দারুণ জিনিসপত্র আমরা আসলে শিখতে পারবো এবং নতুন স্টাইলে শিখতে পারবো। হ্যাঁ, তো যারা যুক্ত হচ্ছ তোমাদের ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে আসতে পারো ক্লাসের জন্য। বাট হ্যাঁ, এটা যেহেতু পেইড কোর্সের ক্লাস তার মানে সবাইকে মেনশন দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করব। যারা যুক্ত হচ্ছ ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা মজার একটা ক্লাস শুরু করব, যেই ক্লাসে আমরা চেষ্টা করব আজকে পদার্থের গঠনের পর্ব 2-তে ম্যাক্সিমাম টপিকগুলো কভার করে ফেলার। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। ক্লাসে যখন এসেছি অসম্ভবকে সম্ভব করে ফেলাই আমাদের কাজ। হ্যাঁ, ওকে, সকল অসম্ভবকে আমরা সমাধান করে ফেলবো। এই যে লেট করে ফেলেছি, এই যে কান ধরে এখন কি দাঁড় করে রাখবো আমাকে? লেট করে ফেলেছি না? ওকে ওকে, আমি ঠিকঠাক আছি, কোনো সমস্যা নাই। একটা ডাব ছিল। ওকে, যারা যারা এইচডব্লিউ জমা দাও নাই তাদের সবাইকে কিন্তু হাই বেঞ্চের উপরে দাঁড় করায় রাখবো, ঠিক আছে? ওকে ফাইন, তো চলো আমরা শুরু করে ফেলি। ঠিক সময় আসছেন। ওকে, আজকে তোমাদের সাথে আমার 2টা ক্লাস হতে পারে। হ্যাঁ, 2টা ক্লাস হতে পারে। তো চলো নোট খাতাটা নিয়ে সবাই বসে পড়ো। নোট খাতা নিবা, পড় টেবিলে যাবা, ঠিক আছে? সবাই নোট খাতাটা নিবা, নোট খাতা অ্যান্ড দেন হচ্ছে পড়ার টেবিলে যাবা, ঠিক আছে? নোট খাতা নিবা এবং পড়ার টেবিলে যাবা। ওকে, দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। সো গত ক্লাসের পর আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন হয়। হ্যাঁ, সো প্রথমেই আমরা যাব হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এরপরে যাব হচ্ছে বোর পরমাণু মডেলে, ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেল, এরপর যাব হচ্ছে আমরা বোর পরমাণু মডেলে। ওকে ফাইন। ওকে, প্রথমে আসবো আমরা বোর পরমাণু মডেল না, প্রথমে আসবো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে। হ্যাঁ, আমরা প্রথমেই আসবো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে। আমরা প্রথমে কোনটাতে আসবো? রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথমে আমরা কোনটা পড়বো? রাদারফোর্ডের পরমাণু মডেল পড়বো আমরা। হ্যাঁ, ওকে, রাদারফোর্ডের পরমাণু মডেলের পরে আমরা কি পড়বো? সীমাবদ্ধতা পড়বো, ঠিক আছে? সীমাবদ্ধতাটা পড়বো, তারপর বোর পরমাণু মডেল পড়বো, কারণ অনেকগুলো সিকিউ এই টপিক থেকে আসতে দেখা যায়, ঠিক আছে? অনেকগুলো সিকিউ এই টপিক থেকে আসতে দেখা যায়। ওকে, আমরা একটা নতুন স্টাইলে পড়বো রাদারফোর্ডের পরমাণু মডেলটা, আমরা একটা নতুন স্টাইলে পড়বো। সো সবাই একটু নোট খাতাটা নিয়ে ফেলো, দেখো স্টাইলটা তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাঁ, স্টাইলটা তোমাদের বেশ ভালো লাগবে। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল তোমরা অনেকবার মুখস্থ করেছো, আর যারা একবার মুখস্থ করেছো এই মুখস্থটা দিয়ে কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাডমিশন কভার করে ফেলতে পারবা। হ্যাঁ, কারণ ইন্টারমিডিয়েটে যে কিংবা অ্যাডমিশনে যেয়ে তো এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে না, তাই না? ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডমিশনে যেয়ে তো এটা চেঞ্জ হয়ে যাবে না, তার মানে একবার মুখস্থ করলেই কিন্তু তুমি ইন্টারমিডিয়েট বলো, অ্যাডমিশন বলো কিংবা এসএসসি বলো, পুরো জায়গাতেই তুমি কিন্তু কাজে লাগাইতে পারছো। ফাইন। ওকে, আমার সাথে সাথে নোট করে নিবা, কারণ আমি একটু নতুন স্টাইলে তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, নতুন স্টাইলে তোমাদেরকে শেখাবো। ওকে, রাদারফোর্ডের পরমাণু মডেলে টোটাল 5টা কথা বলা আছে। কয়টা কথা? 5টা কথা বলা আছে, ঠিক আছে? একটা একটা করে আমরা শিখবো। এক নম্বরে যে কথাটা বলা আছে সবাই একটু ভালো মতো দেখবা। ওকে, 1 নাম্বার কোন জিনিসটা নিয়ে কথা বলা আছে? নিউক্লিয়াস নিয়ে কথা বলা আছে। কোন জিনিস? নিউক্লিয়াস। হ্যাঁ, কোন জিনিসটা নিয়ে কথা বলা আছে? নিউক্লিয়াস নিয়ে কথা বলা আছে। তো নিউক্লিয়াস নিয়ে কি কথা বলা আছে চলো
আমরা একটু সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। নিউক্লিয়াসটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান, যার নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে আমরা একটু লিখে ফেলি, চলো সবাই সুন্দর করে লিখবা। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান। হ্যাঁ, ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান। পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান। ভারী বস্তু বিদ্যমান, এর নাম কি? এর নামই হচ্ছে নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসের সংজ্ঞাও কিন্তু। হ্যাঁ, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এবং পরমাণুর প্রায় সমস্ত ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তোমরা দেখবা বইতে এইরকম একটা ফিগার আছে, এইরকম একটা চিত্র আছে। হ্যাঁ, ভারী বস্তু বিদ্যমান, এর নাম হচ্ছে নিউক্লিয়াস। এরপর পরমাণুর প্রায় সমস্ত ভর এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। পরমাণুর প্রায় সমস্ত ভর এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, দেখো কনসেপ্টটা দেখো। পরমাণুর কেন্দ্রে, এই যে কেন্দ্রে হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান থাকে। বুঝতে পারছো? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান থাকে। এর নামটা কি? এর নামটা হচ্ছে নিউক্লিয়াস। এবং তোমরা নিশ্চয়ই জানো পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে বলো তো? পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে দুটো জিনিস। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? দুটো জিনিস থাকে। নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের দিকে কি থাকে বলো তো? ইলেকট্রন থাকে, তাই না? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা গত ক্লাসেই পড়েছি, তাই না? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা গত ক্লাসেই পড়েছি। তাহলে দেখো পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে। তাইলে তোমরা পড়েছো না যে একটা প্রোটন এবং একটা নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, এবং সেটা 1836 ভাগ কম, তাই না? মানে 1836 গুণ কম। অ্যাকচুয়ালি তোমরা পড়েছো একটা প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন 1/1836 গুণ। তার মানে কি 1840ও পড়েছো তোমরা, 1837ও তোমরা পড়েছো। অ্যাকচুয়ালি তোমরা 1840 লিখবা। 1840 গুণ ভারী হচ্ছে প্রোটন এবং নিউট্রন ইলেকট্রনের তুলনায়। তাইলে প্রোটন এবং নিউট্রনের ভর তো প্রায় কাছাকাছি। তাহলে আমরা কি বলতে পারি? পরমাণুর যে ভর, সেই টোটাল ভরটা ডিপেন্ড করে প্রোটন এবং নিউট্রনের ভরের উপরে। পরমাণুর যে ভর সেটা ডিপেন্ড করে কিসের উপরে? প্রোটন এবং নিউট্রনের ভরের উপরে। ওকে, ফাইন। এবার আসো, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান। ভারীর ব্যাপারটা নিশ্চয়ই এখন তোমরা বুঝে ফেলেছো যে ভারী বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি। ভারী বলতে প্রোটন এবং নিউট্রনের ভরকে বোঝাচ্ছি। এর নামই হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর প্রায় সমস্ত ভর কেন? কারণ প্রোটন এবং নিউট্রন যেখানে আছে সেখানেই তো তার সমস্ত ভর থাকবে। 1840ই হবে, কোনো সমস্যা নেই। এবার 2 নাম্বার যে টপিকটা, সেটা হচ্ছে ফাঁকা। ফাঁকা মানে কি জানো? দেখো, এই যে নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর মোট আকারের তুলনায় নিউক্লিয়াসের আয়তন, মানে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য, তাই না? পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। এখানে তোমরা লাইনটা অ্যাড করতে পারো, মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। হ্যাঁ, এটা অ্যাড করতে পারো। মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াস এর আয়তন অতি নগণ্য, মানে অনেক কম, অতি নগণ্য। ঠিক আছে, ফাঁকা বলতে কি বোঝায়? নিউক্লিয়াসের যতটুকু আকার, পরমাণুর আকার কি অনেক বড়, তাই না? তাইলে পরমাণুর
মোট আকারের তুলনায়, আচ্ছা এটা তো বুঝতে পারছো, মোট আয়তনের তুলনায় কিংবা মোট আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার কিংবা আয়তন অত্যন্ত নগণ্য। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা থাকে। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা থাকে। অধিকাংশ স্থানই ফাঁকা থাকে। স্থানই ফাঁকা থাকে। পরমাণুর অধিকাংশ স্থানে কি থাকে? ফাঁকা থাকে। পরমাণুর অধিকাংশ স্থানে কি থাকে? ফাঁকা থাকে। কেন? কারণ এই যে নিউক্লিয়াস যতটুকু আয়তন কিংবা আকার দখল করে এসেছে, ঠিক আছে, তার তুলনায় দেখো পরমাণুর যে কক্ষপথের আকার, ঠিক আছে, কক্ষপথের যে আকার সেইটা দেখো অনেক বড়। তাহলে মাঝখানের জায়গাগুলোটা কি? মাঝখানের জায়গাগুলোটা হচ্ছে ফাঁকা, পুরোটা ফাঁকা। এই জন্য পরমাণুর অধিকাংশ স্থানই থাকে ফাঁকা। এবার আসো 3 নাম্বার। সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো ইলেকট্রনও নিউক্লিয়াসের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে। তাহলে ব্যাপারটা দেখো তো এমন হয়ে গেল না? দেখো তো সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো ইলেকট্রনও নিউক্লিয়াসের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে। ঠিক আছে, ক্রমাগত ঘুরতে থাকে। তাহলে আমরা যেটা বলতে পারি, সৌরজগতে সূর্যের চারদিকে যেভাবে গ্রহসমূহ ঘুরতে থাকে, এই ইলেকট্রনও নিউক্লিয়াসের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে। তাইলে আমরা বলতে পারি সৌরজগতে, আমি কিন্তু একদম নিজের মতো করে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি যেন মনে থাকে। নাহলে আমি আগে থেকে স্লাইডে লিখে নিয়ে আসতে পারতাম না? পারতাম তো। তাতে কি হয়ে যেত? তাতে গাধারা গাধাই থাকতো, গাধারা আর বুদ্ধিজীবী হতে পারতো না। সূর্যের চারিদিকে, সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো ইলেকট্রনও ক্রমাগত নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। ঘুরতে থাকে। তাহলে দেখো সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মাঝখানে একটা শব্দ নিয়ে আসবো, মতো ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে। মানে এই যে একটা সংখ্যা রেখার মতো করে এই ডিরেকশনে গেলেই তোমার এটা মুখস্থ হয়ে যাবে। সৌরজগতে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে। ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে। বুঝতে পারছো? ফাইন। এইবার আসো 4 নাম্বার। 4 নাম্বারটা কি দেখো? ইলেকট্রন সমান প্রোটন। তার মানে কি? যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, তাই না? পরমাণুর কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, বাইরে ঠিক সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। এই জন্য পরমাণু সমূহ যত ইলেকট্রন তত প্রোটন, তার মানে কি? চার্জবিহীন থাকে। হ্যাঁ, পরমাণুর বাইরে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন বাইরে ঘোরাফেরা করে, বাইরে ঘুরে। এই জন্য পরমাণু সমূহ সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়। চার্জ নিরপেক্ষ মানে কি? চার্জ বিহীন হয়। চার্জ নিরপেক্ষ কিংবা চার্জ বিহীন হয়। বুঝতে পারছো? ওকে ওকে।
ওকে ফাইন, এই জন্য সামগ্রিকভাবে পরমাণু সমূহ চার্জ নিরপেক্ষ হয়। তাহলে আমরা কি দেখলাম দেখো, নিউক্লিয়াসে প্লাস চার্জযুক্ত, নিউক্লিয়াসে প্লাস চার্জযুক্ত, যারা প্লাস আছে প্লাস চার্জযুক্ত প্রোটন সংখ্যা সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, বুঝতে পারছো? ওকে, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন বাইরে ঘুরে, এই জন্য সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ থাকে, চার্জ নিরপেক্ষ থাকে। আর একটা জিনিস বাকি থাকলো, দেখো মুখস্থ হয়ে যাচ্ছে না? মুখস্থ হয়ে যাচ্ছে, শুধু এই যে বাম পাশের জিনিসপত্রগুলো মনে রাখবো। কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখো, এইভাবে একটু চিন্তা করো, দেখো এই যে গোলাকার পথে ঘুরতে ঘুরতে ক্রমাগত কি বাইরে ছিটকে যেতে চাইবে না? বাইরে ছিটকে যেতে চাইবে, এই যে বাইরে ছিটকে যেতে চাইবে। তাহলে কেন বাইরে ছিটকে যাচ্ছে না? নিশ্চয়ই এমন কোনো বল আছে যে বলের জন্য বাইরে ছিটকে যাচ্ছে না, তাই না? এমন কোনো বল কাজ করছে। তাহলে দেখো, যেটা হওয়ার কথা, তুমি যখন কোনো একটা গোলাকার জায়গাতে তুমি ক্রমাগত ঘুরতে থাকবা, হ্যাঁ, গোলাকার জায়গায় তুমি যখন ঘুরতে থাকবা, তখন দেখবা তুমি বারবার শুধু ছিটকে পড়ে যেতে চাচ্ছ, তোমার বল বাইরের দিকে লব্ধি বরাবর কাজ করছে, তাই না? তাহলে একটা যেহেতু ইলেকট্রন ঘুরছে, তাহলে কেন্দ্রে প্লাস আছে, প্লাসের প্রতি একটা আকর্ষণ বল থাকবে, যেটাকে আমরা বলছি কেন্দ্রমুখী বল। আর আরেকটা যে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করতে, যে গোলাকার পথে ঘুরছো, তাহলে এই যে বলটা কাজ করছে, এটাকে বলছি আমরা কেন্দ্র বিমুখী বল। এই দুটি বলের মান যদি সমান এবং বিপরীত হয়, তাইলে কক্ষপথ বরাবরই ইলেকট্রন সমূহ ঘুরতে পারে। তার মানে এদিকে যত বলে টানছে, এদিকেও যদি তত বলেই টানে, তাহলে তুমি কি সোজা বরাবর যাবা না? তাহলে এদিকে যত বলে টানছে, ওদিকেও যদি তত বলেই টানে, তাইলে এই যে কক্ষপথ বরাবর ঘুরতে থাকবো। তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান বাট বিপরীত, কারণ এইটা তো নেগেটিভ, ওটা তো পজিটিভ, তাহলে পরস্পর বিপরীত এবং সমান। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল বা কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং বিপরীত, এই জন্য কক্ষপথ বরাবরই কিন্তু ইলেকট্রন সমূহ ক্রমাগত চলতে পারে। তাইলে এখানে এক্সপ্লেনেশনটা কি হবে? কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান ও বিপরীত, পরস্পর সমান এবং বিপরীত, এইটুকু বললেই হবে। হ্যাঁ, কেন্দ্রমুখী বল পরস্পর সমান এবং বিপরীত, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং বিপরীত। ভাই আবার, আচ্ছা ফাইন, দেখো তুমি যখন বৃত্তাকার পথে বা গোলাকার পথে ক্রমাগত ঘুরতে থাকবা, তখন তখন দেখবা বাইরের দিকে একটা বল কাজ করবে, যে বলের নাম কি? যে বলের নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এটা হচ্ছে কেন্দ্র। তুমি যখন ঘুরছো, তুমি দেখবা এইভাবে, কখনো ক্রমাগত ঘুরা দেখবা তুমি যে কোনো একদিকে ছিটকে যেতে চাচ্ছ, তাহলে তুমি যেহেতু ইলেকট্রন, তাহলে তোমার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, প্লাসের দিকে একটা বল কাজ করবে। এখন আরেকটা বল, তুমি যে ক্রমাগত ঘুরছো, তাহলে আরেকটা বল আছে না যে এদিকে কাজ করবে। তাহলে দুইটা বল, একটা বল বাইরের দিকে আর একটা বল ভিতরের দিকে যদি কাজ করে, তাহলে তুমি ক্রমাগত এই যে তার কক্ষপথ বরাবর ক্রমাগত করতে পারবে। বুঝতে পারছো? এই এখন দেখো আমরা কি মনে রাখবো? আমরা অ্যাকচুয়ালি মনে রাখবো হচ্ছে এই পাঁচটা কথা। আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে পাঁচটা কথা মনে রাখা। 1 নাম্বার নিউক্লিয়াস, 2 নাম্বার হচ্ছে ফাঁকা, 3 নাম্বার হচ্ছে এই যে এটা সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ক্রমাগত ঘুরতে থাকে। 5 নাম্বার হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান এবং বিপরীত। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটুকু মনে রাখলে রাদারফোর্ডের পরমাণু মডেল শেষ। এর বাইরে তুমি কি করছো? এর বাইরে তুমি জিনিসপত্রগুলো একটু এক্সপ্লেইন করার জন্য মনে রাখছো, তাই না? দেখো এর বাইরে তুমি কি করছো? এক্সপ্লেইন করার জন্য কথাগুলো মনে রাখছো। তোমার যখন ভুল হয়ে যাবে, তখন শুধু তুমি এই জিনিসপত্রগুলো মনে করার চেষ্টা করবা। তোমার যখন ভুল হয়ে যাবে, শুধু এই জিনিসপত্রগুলো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তাইলেই দেখবা তুমি খুব সহজে এগুলো মনে রাখতে পারছো। খুবই সহজে একদম ইন ডেপথে আমি তোমাদেরকে বুঝায় ফেলার চেষ্টা করলাম। এখন বলো তোমরা পুরোটা ক্লিয়ার কিনা? এখন বলো তোমরা পুরোপুরি ক্লিয়ার কিনা? বলো পুরোপুরি তোমরা ক্লিয়ার কিনা? এর থেকে সহজভাবে তোমাদেরকে কেউই রাদারফোর্ডের পরমাণু মডেল বোঝাইতে পারবে না, কারণ আমি ধরে ধরে ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে চলো একটু রিভাইজ করি। নিউক্লিয়াস, ফাঁকা,
গ্রহের সূর্য, সৌরজগতে সূর্য, হ্যাঁ, সূর্য, তারপর হচ্ছে গ্রহ, ইলেকট্রন, নিউক্লিয়াস, প্লাস সমান মাইনাস, হ্যাঁ, ওকে, অবশ্যই ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বহির্মুখী বল। তো এই তো, আর এই কথাগুলো কি ওই কথার উপর বেস করে, ওই টাইটেলগুলোর উপর বেস করে আমরা লেখার চেষ্টা করলাম। তাহলে কি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না সবার? ফাইন। আরে পয়েন্ট দিব নাকি? পয়েন্ট দিতে হবে না, এটা মনে রাখার জন্য, ঠিক আছে? এটা কিসের জন্য? এটা হচ্ছে মনে রাখার জন্য, পয়েন্ট দিতে হবে না। পয়েন্ট দিতে হবে না রে বেটা, পয়েন্ট দিতে হবে না। এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ট্রিক্স, হ্যাঁ, এগুলো পয়েন্ট দিতে হবে না, এগুলো হচ্ছে মনে রাখার জন্য, হ্যাঁ, এগুলো হচ্ছে মনে রাখার জন্য, এগুলো হচ্ছে ট্রিক্স, শর্ট ট্রিক্স, হ্যাঁ। সামারি করে দেন, জন্মের সোজা এটা। এবার আমরা কি করব? রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা খুবই সহজ, সীমাবদ্ধতা কিছু পয়েন্ট মনে রাখবা। এক নাম্বার হচ্ছে আকার আকৃতি নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কক্ষপথের। কার আকার আকৃতি? কক্ষপথের আকার আকৃতির কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কক্ষপথের আকার কিরকম হবে, আকৃতি কিরকম হবে, তার কোনো ব্যাখ্যা নাই। কক্ষপথের আকার আকৃতির ব্যাখ্যা নাই। সবাই যদি মনোযোগ দিয়ে ক্লাস করো বসে বসে, তাইলে ক্লাস শেষে নোট দিব। আকৃতির ব্যাখ্যা নাই, হ্যাঁ। তারপর বর্ণালীর ব্যাখ্যা নাই। বর্ণালী মানে হচ্ছে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে লাফিয়ে চললে একটা সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়, সে রেখার পাশাপাশি আর একটা বড় রেখা সৃষ্টি হয়, সেই বড় রেখার পাশাপাশি আরো অনেকগুলো ছোট ছোট রেখা সৃষ্টি হয়। এই রেখা সমষ্টিকে বর্ণালী বলে। চার্জযুক্ত বস্তু কি? চার্জযুক্ত হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের সাথে চার্জবিহীন, চার্জযুক্ত ইলেকট্রনের সাথে চার্জবিহীন গ্রহ এর তুলনা সঠিক হয়নি। এগুলো অ্যাকচুয়ালি ভুল, হ্যাঁ, সঠিক হয়নি। এরপর যেটা, সেটা হচ্ছে দেখো, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, এটা সবথেকে ইম্পর্টেন্ট, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী বৃত্তাকার পথে চলমান কোন বস্তু শক্তি হারাতে হারাতে এক সময় কেন্দ্রে পতিত হবে। এখন বৃত্তাকার পথে কোন বস্তুটা ঘুরতেছে? বৃত্তাকার পথে কোন বস্তুটা ঘুরতেছে? বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরতেছে। তাহলে ইলেকট্রনটা যদি কেন্দ্রে পতিত হয়, তাইলে সেক্ষেত্রে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকে? এই কনসেপ্ট অনুযায়ী, কনসেপ্ট বা তত্ত্ব, এই কনসেপ্ট অনুযায়ী পরমাণু মডেলের কোনো অস্তিত্বই থাকে না, হ্যাঁ, কোনো অস্তিত্বই থাকে না, কোনো অস্তিত্বই থাকে না। এই কনসেপ্ট অনুযায়ী পরমাণু মডেলে কোনো অস্তিত্বই থাকে না, ঠিক আছে? এই কনসেপ্ট অনুযায়ী পরমাণু মডেলে কোনো অস্তিত্বই থাকে না। কেন? কারণ ঘুরতে ঘুরতে যদি কেন্দ্রেই পতিত হবে, তাহলে এই মডেলের অস্তিত্বটা থাকে কিভাবে, তাই না? ঘুরতে ঘুরতে যদি কেন্দ্রেই পতিত হয়, তাহলে এই মডেলের অস্তিত্বটা থাকবে কিভাবে? তো দেখো, আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করি। কক্ষপথের আকার আকৃতি, হ্যাঁ, কক্ষপথের আকার আকৃতি। এরপর আসো, বর্ণালীর কোনো ব্যাখ্যা নাই। চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন বস্তুর কোনো
তুলনা করা যাবে না। আর ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব হ্যাঁ কেন্দ্রে পতিত হয়। দেখো তোমরা যখন বই পড়বে না, আমি তোমাদের একটা সুন্দর জিনিস শেখাই। দেখো বই পড়ার সময় এবার আন্ডারলাইন করে করে পড়বা, বুঝতে পারছো? ওকে, আন্ডারলাইন করে পড়বা, তাইলে এখানে জাস্ট কয়েকটা শব্দ মনে রাখলেই পুরো জিনিসটা তোমার মনে থাকছে না। দেখো পুরো জিনিসটা কিন্তু তোমার মনে থাকছে। হ্যাঁ, পুরো জিনিসটা দেখবা তোমার মনে থাকছে। সো আমরা ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে দাগিয়ে কিংবা বক্স করে শর্ট ফর্ম মনে রাখা, দাগিয়ে শর্ট ফর্মগুলো মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখবা পড়া অনেক সহজ হয়ে যাবে। বর্ণালী মানে কি জানো? ইলেকট্রনের এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যখন লাফিয়ে চলে, দেখো এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যখন লাফিয়ে চলে, এই যে এখান থেকে যখন এখানে লাফিয়ে চলে, কিংবা এখান থেকে এখানে যখন লাফিয়ে চলে, এখান থেকে এখানে যখন লাফিয়ে চলে, এখান থেকে এখানে লাফিয়ে চলে, এই লাফিয়ে চলার সময় একটা বড় রেখার পাশাপাশি কতগুলো ছোট ছোট রেখায় বিভক্ত হয়ে পড়ে, এই রেখা সমষ্টিকে বর্ণালী বলা হয়। বুঝতে পারছি? স্পেকট্রাম বা বর্ণালী বলা হয়, স্পেকট্রাম বা বর্ণালী বলা হয়। বুঝতে পেরেছো? স্পেকট্রাম বা বর্ণালী বলা হয়। এইবার আমরা চলে যাব বোর পরমাণু মডেলে। বোর পরমাণু মডেল আরো সহজ, আরো মজা। হ্যাঁ, আরো সহজ এবং আরো মজা। বোর পরমাণু মডেল আমরা তিনটা পার্ট করে নিব বোর পরমাণু মডেলের জন্য। একটা, দুইটা এবং তিনটা পার্ট করে নিচ্ছি আমরা। হ্যাঁ, বোর পরমাণু মডেলের জন্য আমরা তিনটা অংশে আমরা কনসেপ্ট বোঝার চেষ্টা করব। এক নাম্বার কনসেপ্ট হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। যাদের মুখস্থ আছে আমাকে একটু বলে ফেলো তো, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তিনটা ভাগে ভাগ করে ফেলবো প্রথমেই, সম্পর্কিত প্রস্তাব বা শক্তি স্তর সম্পর্কিত ধারণা, যেটাই বলো না কেন, শক্তি স্তর সম্পর্কিত ধারণা। দুই, শক্তি স্তর সম্পর্কিত ধারণার পরে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। তিন হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা, এটাকে প্রস্তাবও বলতে পারো তোমরা। শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা, শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় চ্যাপ্টার না, ছোট্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, ছোট্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, ছোট্ট একটা চ্যাপ্টার, বাট এরপরও আরো একটা ক্লাস হবে। হ্যাঁ, ওকে ফাইন। এখন একটা একটা করে শেষ করি, চলো একটা একটা করে আমরা শেষ করার চেষ্টা করি। এক নম্বর শক্তি স্তর, দুই নম্বর শক্তি স্তর, তিন নম্বর শক্তি স্তর, এন্ড দেন হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। সো এই যে শক্তি স্তরগুলো আমরা আইডেন্টিফাই করলাম, এই শক্তি স্তরগুলোতে অ্যাকচুয়ালি কি হয় সেটা একটু দেখো। এটা হচ্ছে কে শক্তি স্তর, এটা এল, এটা এম, এটা হচ্ছে এন তম শক্তি স্তর। হ্যাঁ, কে এল এম এন। এইটাকে অ্যাকচুয়ালি আমরা 1 2 3 4 বলছি। হ্যাঁ, 1 2 3 4। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আছে। অলরেডি আমরা পড়েছি, তাই না? অলরেডি আমরা পড়েছি। এই পার্টটা অনেক সহজ। হ্যাঁ, ফাহিম মোসাব্বির এফবি থেকে এখানে ডিস্ট্রাকশন অনেক কম। হ্যাঁ, সো ক্লাস করে দেখো, বেশ মজা পাবা। হ্যাঁ, পরমাণু অবিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করে না, বুঝতে পারছো? কারণ এক এক দিকে ছড়ায় ছিটায় যায়, এই জন্য পরমাণু সমূহ বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি করে, ছড়ায় ছিটায় যায়। দেখো
নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে তাকে কি বলে? তাকে বলে কক্ষপথ বা শক্তি স্তর। দেখো, তাকে বেশ কয়েকটা নামে ডাকা হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে তাকে বেশ কয়েকটা নামে ডাকা হয়। এক হচ্ছে কক্ষপথ, নাম শুনেছ হয়তো। আরেকটা নাম শুনেছ, সেটা হচ্ছে শক্তি স্তর। আরেকটা নাম শুনেছ, সেটা হচ্ছে অরবিট। আরেকটা নাম শুনেছ, সেটা হচ্ছে স্তর। আরেকটা নাম শুনেছ, সেটা হচ্ছে শেল। এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। n = 1 হলে হয় কে, n = 2 হলে হয় এল, n = 3 দ্বারা হলে হয় এম, n = 4 হলে হয় এন। এবং এগুলো হচ্ছে এক একটা শক্তি স্তর। এগুলো এক একটা শক্তি স্তর, কে এল এম এন। যে কোনো শক্তি স্তরে, যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2n²। 2n²। এবার n এর ভ্যালু এক একটা বসাও, এক একটা বসাও, তাইলেই দেখবা তুমি ভ্যালু পেয়ে যাবা। n এর ভ্যালু এক একটা বসাও, দেখো আমরা n এর ভ্যালু একটা একটা করে বসাইলেই এখান থেকে কিন্তু পেয়ে যাব। 2n² সমান, n এর ভ্যালু 1 বসাও তাইলে 2, 2n² সমান 8, 2n², 3 যদি বসাও 3 × 9, 9 দুগুণে 18, 2n² বসাও পাবা হচ্ছে 32। এবার একই রকম ভাবে কক্ষপথ নম্বর 5-এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? হ্যাঁ, 16 কে লিখলো, 2 8 16 32, 2 8 18 32। 16 32 কেন হইতে যাবে? ঠিক আছে, এই হচ্ছে অরবিট কিংবা কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব বা ধারণা। এটাই হচ্ছে অরবিট কিংবা কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব বা ধারণা। ফাইন, এটা মুখস্থ করে ফেলো, কে এল এম এন। মুখস্থ করে ফেলো, কে এল এম এন, কে এল এম এন। ফাইন, এই তো দেখি তোমরা সবাই পারো দেখি। এত এত বুদ্ধিজীবী চারপাশে, আর আমি এই সকল বুদ্ধিজীবীদেরকে আমি আসলে ভুলই ভাবছি। এসব বুদ্ধিজীবীদেরকে আমি মনে করতাম গাধা মনে করতাম। হ্যাঁ, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছ। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার না সবাই? প্রথম প্রস্তাবটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার। চটপট বলো, পরেরটাতে চলে যাব। ভাইয়া গাধা না, গাধি গাধি। আচ্ছা, গাধা না, গাধি। এইবার আসো, আমরা যাব হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। হ্যাঁ, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। দেখো, কৌণিক ভরবেগ বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অনেক কিছু আছে এখানে বোঝার মতো। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা দেখতে কিসের মতো? এই যে এরকম সৈকত আব্দুল্লাহর মতো। হ্যাঁ, ডিডিং ডিডিং করে ঘুরে বেড়ায়, ডিডিং ডিডিং করে। হ্যাঁ, সৈকত আব্দুল্লাহ ভাইয়ের মতো এই ভন 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 করে ঘুরে, এবং একটা পর্যায়ে যে কি হয়, মাথা ঘুরা পড়া যায়। হ্যাঁ, ফাইন। তো একদম অবিকল সৈকত ভাইয়ের মতো হয়েছে, তাই না? দেখো, অবিকল সৈকত ভাইয়ের মতো হয়েছে না? ফাইন। এখন এই কক্ষপথের একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ এই কক্ষপথে এই সৈকত আব্দুল্লাহর ভর এম, এবং ভন ভন করে ধরো আমরা এমনে এমনে যদি সৈকত ভাইরে ঘুরাই কেমন হবে বলো তো? একটা দড়িতে সৈকত ভাইরে বেঁধে এরকম করে যদি ঘুরাইতে থাকি ক্রমাগত, কেমন হবে? তার নির্দিষ্ট একটা বেগ পাওয়া যাবে, আর যাই হোক তার একটা নির্দিষ্ট ভেলোসিটি পাওয়া যাবে।
একটা নির্দিষ্ট ভেলোসিটি পাওয়া যাবে, তার একটা ব্যাসার্ধ পাওয়া যাবে আর, ধরো রাউন্ড করে ঘুরাইতেছি, বলে ভালো হবে না। একজন বলছে এইভাবে ঘুরাইলে ভালো হবে না, তাহলে এইভাবে ঘুরাইলে যদি ভালো না হয় তাহলে উল্টো এইভাবে ঘুরাবো, তাইলে তো ভালো হবে। হ্যাঁ ফাইন, ঘুরাবো শিওর। তো এই যে বৃত্তাকার পথে চলমান কোনো বৃত্তাকার সৈকত আব্দুল্লাহর ভর, তার বেগ এবং ওই কক্ষের কিংবা ওই পথের ব্যাসার্ধের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। তাহলে দেখো তো ব্যাপারটা অনেকটা এরকম না, ভর বেগ ব্যাসার্ধ এটা h/2π এর সরল গুণিতক। সরল গুণিতক মানে কি nh/2π। এখানে তাহলে এক একটার ভ্যালু কি সেটা জাস্ট আমাদেরকে বসায় দিতে হবে। m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রন, কে ঘুরে, ইলেকট্রনে ঘুরে, ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে কক্ষপথের কিংবা কক্ষের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথ 1 2 3 4 5 ডট 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 ডট, ওই যে 2n স্কয়ার। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ভ্যালু বলতে পারবা? h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এর ভ্যালু হচ্ছে 6 পয়েন্ট, মনে রাখবা 626 ইনটু 10⁻⁻34 জুল সেকেন্ড, অথবা এটাকে বলতে পারো 10⁻⁻27 আর্ক সেকেন্ড। হ্যাঁ আর্ক সেকেন্ড, হ্যাঁ প্ল্যাঙ্কের ধ্রুবক, 6.626 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। মুখস্থ করো সবাই আমার সাথে সাথে, মুখস্থ করো আমার সাথে সাথে, সবাই মুখস্থ করো। আমার সাথে সাথে সবাই মুখস্থ করো, মুখস্থ করো। অরবিট অরবিটালের মধ্যে পার্থক্য পরের ক্লাসে বোঝাবো, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য পরের ক্লাসে বোঝাবো। এটা কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? তোমার হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটা হইতে পারে। হ্যাঁ জুল সেকেন্ড অনেকে মনে করো, অনেকে আবার আরেকটা এককও জানো, সেটা হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। হ্যাঁ এটা হইতে পারে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। হ্যাঁ কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এইটাও কিন্তু হইতে পারে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। থ্যাংক ইউ। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড মুখস্থ করো। 6.626 ইনটু 10⁻34 মুখস্থ, এটা 6.626 ইনটু 10⁻34 জুল সেকেন্ড হইতে পারে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড হইতে পারে। আবার এম্পিয়ার ইজ ইকুয়াল টু nh/2π, এটাতে কিন্তু পরবর্তীতে আমাদের ম্যাথও করা লাগতে পারে। এটাতে আমাদের ম্যাথও করা লাগতে পারে। ঠিক আছে মুখস্থ করো, ফাইন। কৌণিক ভরবেগের একক নেই কেন? এই যে একক জুল সেকেন্ড, মানে n এর কোনো একক নাই, 2π এর কোনো একক নাই, h এর একক কি কৌণিক ভরবেগের একক। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। সো বুঝতেই পারছো, ভরবেগ এবং ব্যাসার্ধের গুণফলকে কৌণিক ভরবেগ বলে, কৌণিক ভরবেগ বলে। ঠিক আছে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগ এই যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান সৈকত আব্দুল্লাহ ভাইয়ার, ধরো এই বৃত্তাকার পথ বরাবর সৈকত আব্দুল্লাহ ভাইয়ারে ঘুরাইতেছি, তার ভর, তার বেগ এবং ব্যাসার্ধের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এইটা যারা যারা বুঝবা না তার মাথার উপর গরম চা ঢাইলা দিব, যে যে বুঝতে পারবা না এটা গাধার দল। ইজি চ্যাপ্টার, হ্যাঁ এটা অনেক ইজি চ্যাপ্টার। এখন আসা যাক শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত ধারণা। দেখো শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা কনসেপ্ট আমরা ক্লিয়ার হইতে পারি এভাবে। এটা নিউক্লিয়াস, এটা এক নম্বর শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর, এইটা আরো একটা শক্তি স্তর। এই যে দেখো ইলেকট্রন, ইলেকট্রন এটা হতে পারে যে নিচের শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফায় চলতেছে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফায় চলতেছে, এটাও তো হইতে পারে তাই না?
উচ্চ শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে কিংবা নিচের শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে লাফায় চলতেছে, হইতে পারে দুইটাই। তাইলে আমরা তো দেখেছি শক্তি স্তর কি হয়, উপরের গুলো হচ্ছে এন এর মান হচ্ছে বেশি, হ্যাঁ এন এর মান হচ্ছে বেশি, এন এর মান বেশি, এইটা হচ্ছে এন এর মান 4, এটা হচ্ছে এন এর মান 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, হ্যাঁ। তাহলে উচ্চ শক্তি স্তর কোনটা, যেগুলোর ক্ষেত্রে এন এর ভ্যালু বেশি সেগুলা। তাইলে তুমি সিঁড়ির কথা চিন্তা করো, নিচতলা, দুইতলা, একতলা, এই যে এইভাবে নিচতলা, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, এইভাবে উপরে উঠতে কি কষ্ট হয় না? তো নিচ থেকে উপরের দিকে যেতে গেলে শক্তি শোষণ ঘটে। আবার সিঁড়ি বেয়ে যখন নিচে নামবা তুমি দেখবা অনেক সহজ না? সিঁড়ি বেয়ে যখন নিচে নামবা তখন কি অনেক সহজ না? সহজ। এখানেও তাই, হ্যাঁ নিচে থেকে তুমি যদি উপরে যাও, নিচে থেকে উপরে গেলে শক্তি শোষণ, আর তুমি যদি উপর থেকে নিচে যাও তাইলে শক্তি বিকিরণ, তাহলে তখন কি হবে, তখন শক্তি বিকিরণ হবে। নিচে থেকে উপরে গেলে শক্তি শোষণ, উপর থেকে নিচের দিকে গেলে শক্তি বিকিরণ। এই যে শক্তির পরিবর্তন ওটা ডেল এইচ, সরি শক্তির পরিবর্তন এটা হচ্ছে ডেল ই সমানুপাতিক নিউ। এখানে এটাকে আমরা কি বলছি, নিউ। নিউ মানে কি, কম্পাঙ্ক। নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে চলে আসি, এইচ নিউ। আবার আমরা কি জানি, নিউ ইজ ইকাল টু সি ডিভাইড বাই ল্যামডা। অতএব ডেল ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা দিয়ে আমাদের কখনো কখনো ম্যাথ করা লাগতে পারে। ডেল ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই নিউ, তারপর এই ফর্মুলাটা, তারপর এইচ নিউ, এই ফর্মুলাটা, মানে সবগুলো ফর্মুলা আমাদের ম্যাথের জন্য। বিটিভি দেখাচ্ছে, এখনই সলভ হয়ে যাবে। তোমাদের ক্যামেরার পেছনে আছে হচ্ছে তোমাদের মুনতাকিম ভাইয়া। মুনতাকিম ভাইয়া সব সময় তোমাদের ক্যামেরার পেছনে কাজ করে, বাট যে কোনো সমস্যা হলে আমরা মুনতাকিম ভাইয়াকেই সব থেকে বেশি কাছে পাই। দেখা যায় না কেন, দেখা যাবে না? ওকে, আর বেশিখানি বাকি নাই, অল্প একটুখানি বাকি আছে, হ্যাঁ। ওকে, আর একটুখানি বাকি আছে, আমরা সীমাবদ্ধতাটা শুধু পড়বো, হ্যাঁ সীমাবদ্ধতাটা পড়বো, তাইলেই হয়ে যাবে।
হচ্ছে ওকে। হ্যাঁ, আবারও ক্লাস হবে এরপরে। সো আমরা যেখানে ছিলাম বোর পরমাণু মডেলে ছিলাম। 1 নাম্বার ছিল হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা, এরপর ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা, এবং 3 নাম্বার হচ্ছে শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত ধারণা। সো এই জিনিসপত্রগুলো যখন তুমি ভালো মতো বুঝতে পারবা, তখন পরীক্ষার হলে তুমি কিন্তু যখন বলবে যে বোর পরমাণু মডেলটা বিবৃতি করো কিংবা ব্যাখ্যা করো, তুমি খুব ভালো মতো বিবৃতি কিংবা ব্যাখ্যা করে দিতে পারবা। হ্যাঁ, তুমি খুব ভালো মতো বিবৃতি এবং ব্যাখ্যা করতে পারবা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। আরেকবার বোঝায়। আচ্ছা, ডেল এটা হচ্ছে কি? ডেল এটা হচ্ছে শক্তির পরিবর্তন। হ্যাঁ, ডেল এটা হচ্ছে শক্তির পরিবর্তন। শক্তির পরিবর্তন, ডেল মানে কি? পরিবর্তন। কতটুকু পরিবর্তন? যেমন ডেল ই সমান একটা ফর্মুলা লিখতে পারো, E2 মাইনাস E1, E2 মাইনাস E1, এটা হচ্ছে ডেল ই। হ্যাঁ, E2 মাইনাস E1, E2 মাইনাস E1, ডেল টি সমান E2 মাইনাস E1। আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে তাহলে শক্তির শোষণ ঘটে, উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটে। এই যে শক্তির শোষণ কিংবা বিকিরণ, এইটাই হচ্ছে ডেল ই। বুঝতে পারছো? শোষণ কিংবা বিকিরণ, এটাই হচ্ছে ডেল ই। শোষণ কখন হয় দেখো, নিচ থেকে যখন তুমি উপরে যাচ্ছ, তুমি বাইরে থেকে শক্তি সঞ্চয় করছো, শক্তি শোষণ করছো। হ্যাঁ, আর উপর থেকে তুমি যখন নিচের দিকে যাচ্ছ তখন শক্তি বিকিরণ করছো, ছেড়ে দিচ্ছ। খুবই সহজ। এবার আমরা পড়বো হচ্ছে এগুলোর মধ্যে যে সীমাবদ্ধতা আছে সেগুলো। হ্যাঁ, এগুলো যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা পড়বো। ওকে, তো চলো আমরা একটু সীমাবদ্ধতা সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা একটু সীমাবদ্ধতা সম্পর্কে জানার চেষ্টা করি। সীমাবদ্ধতা, হ্যাঁ, বোর পরমাণু মডেল সীমাবদ্ধতা। খুবই ছোট্ট কিছু সীমাবদ্ধতা আছে, কয়েকটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিংবা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা। তোমরা সবাই রেইনবোর চশমা পরেছো, এই জন্য তোমাদের এই সমস্যাটা হচ্ছে। এইখানে তো সবকিছু দেখাই যাচ্ছে, ঠিকঠাক ভাবেই তো দেখা যাচ্ছে।
ক্লাসের মধ্যে এত ডিস্টার্ব, আরে না এগুলো কোনো ডিস্টার্বই না, তোমাদের জন্য এগুলো হচ্ছে একটা ব্রেক ছিল। হ্যাঁ ওকে, এই যে তোমাদের জন্য একটা 1 মিনিটের ব্রেক হয়ে গেল, তোমরা বারবার বলছিলা যে ভাই একটা ব্রেক দেন, লম্বা ক্লাস করতে যে একটা ব্রেক লাগে, 1 মিনিটের একটা ব্রেক হয়ে গেল, এবার ফুল এনার্জি নিয়ে আমরা আবার ক্লাস করব, চলো ঠিক আছে। সমস্যাকে সমস্যা হিসেবে দেখা যাবে না। এরপর যদি কাউরে দেখছি যে তোমরা রেইনবোর চশমা পড়ছো, তাইলে কিন্তু হাই বেঞ্চের উপরে কান ধরে দাঁড় করে রাখবো। হ্যাঁ ওকে, তো আসো, জাস্ট 1 মিনিটের একটা ব্রেক ছিল, আর কিচ্ছু না। আবার ফুল এনার্জি নিয়ে আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করি। 1 ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের ক্ষেত্রে, 1 ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে, 1 ইলেকট্রন বিশিষ্ট যারা আছে তাদের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে, তাই না? ফাইন। এখন এখন হচ্ছে যাদের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে তারা কারা? এই যে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস। রাইট, টি ব্রেক শেষ হয়ে গেছে না? সবাই চায়ের কাপ রাখো, টি ব্রেক শেষ, 1 মিনিটের ব্রেক ছিল। ফাইন, এরপরে আসো, 1 নাম্বারটা হোপফুলি তোমরা বুঝতে পেরেছো যে 1 ইলেকট্রন বিশিষ্ট যারা, মাঝে মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন ফেস করবা। বোর পরমাণু মডেল কোনটার বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কোনটার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, কোনটার বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কোনটার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, এখন পরেরটা হচ্ছে বর্ণালীতে যে একটা রেখা না একাধিক রেখা পাওয়া যায়, একাধিক রেখার ব্যাখ্যা দেয়া হয়নি। একটা রেখার পাশাপাশি অনেকগুলো রেখার ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি নিয়ে ক্লিয়ার ধারণা কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা, উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়নি। এই যে 3 নম্বরে, ফাইন। বৃত্তাকারই না শুধু, উপবৃত্তাকার কক্ষপথ যে উপবৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকার কক্ষপথের কোনো, উপবৃত্তাকার কক্ষপথের কোনো ধারণা দেয়া হয়নি, উপবৃত্তাকার কক্ষপথের কোনো ধারণা দেওয়া হয়নি, উপবৃত্তাকার কক্ষপথের কোনো ধারণা দেওয়া হয়নি। হ্যাঁ ফাইন, এই তো। আর এই টপিকটা শেষ হলে ক্লাস ছুটি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, এই টপিকটা শেষ হোক। আচ্ছা ফাইন, উপবৃত্তাকার পথের কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। আর আরেকটা আছে, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির এই তত্ত্ব, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে এই তত্ত্ব সাংঘর্ষিক। হ্যাঁ, অনিশ্চয়তা নীতিটা কি জানো? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা হচ্ছে ভরবেগ ও অবস্থান একসাথে বের করা যায় না। হ্যাঁ, ভরবেগ কিংবা অবস্থান একসাথে বের করা যায় না। কিরকম দেখো ব্যাপারটা, বৃত্তাকার পথে যে সৈকত আব্দুল্লাহ ঘুরতেছে, এই সৈকত আব্দুল্লাহ ঘোরার সময় এই যে সৈকত আব্দুল্লাহরে আঁকায় ফেললাম, যে ঘুরতেছে, যখন ক্রমাগত ঘুরতেছে তখন তার নির্দিষ্ট ভরবেগ আছে, তাহলে তাহলে তো তুমি ধরতে পারতেছ না, অবস্থা নির্ণয় করতে পারছো না। তাহলে যখন নির্দিষ্ট বেগে ঘুরতেছে, বেগ নির্ণয় করা গেলেও অবস্থা নির্ণয় করতে পারবা না। আবার যখন সে এখানে দাঁড়ায় থাকতেছে, তখন তার অবস্থা নির্ণয় করা গেলেও ভরবেগ তো তখন 0। হ্যাঁ ফাইন ফাইন, ওকে।
ফাইন, এই তো তাইলে দেখো এইটাকেই বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যেটার সাথে আমাদের এই মডেলটা সাংঘর্ষিক, যেটার সাথে আমাদের এই মডেলটা পুরোপুরি সাংঘর্ষিক। বুঝতে পেরেছো? তাইলে আমরা যেটা জানলাম বোর পরমাণু মডেল কি এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখন তাইলে নিশ্চয়ই তোমরা এইটা বুঝতে পারছো যে এইটা তোমাদের অলরেডি এইচডব্লিউ হয়ে গিয়েছে, এখনই শেষ করে দিচ্ছি। অলরেডি একটা এইচডব্লিউ হয়ে গিয়েছে, এইচডব্লিউটা হচ্ছে রাদারফোর্ড ও বোর মডেলের পার্থক্য। এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে পার্থক্য। এই দুইটা হচ্ছে তোমাদের, হ্যাঁ দেখো তুমি যখন হ্যাঁ ওকে শেষ ক্লাস, তুমি যখন দেখলা যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়লাম, তারপর হচ্ছে সীমাবদ্ধতা পড়লাম, হ্যাঁ তারপর বোর পরমাণু মডেল পড়লাম, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়লাম, তারপর আমাদের এইচডব্লিউটা হচ্ছে এই যে এটা, এই তো ক্লাস শেষ। কত সুন্দরভাবে আমাদের ক্লাসটা ঝটপট শেষ হয়ে গেল, তাই না? এরপরে আমরা কি পড়বো জানো? পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে অরবিটাল পড়বো, ইলেকট্রন বিন্যাস পড়বো, আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা শিখবো, তেজস্ক্রিয় আইসোটোপ নির্ণয় করা শিখবো, হ্যাঁ তারপর আমাদের বিভিন্ন কুইজ বলি, তারপর হ্যাঁ সিকিউ এমসিকিউ সবই সলভ হবে। হ্যাঁ, সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। সবাই এইচডব্লিউটা জমা দিবা। আর এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ বইতে পড়তে গেলে অনেক ডিটেইলে কিছুই বুঝতে পারবা না, একটু ভালো মতো এবার ট্রিক্স দিয়ে মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তারপর এই চ্যাপ্টারের উপর সিকিউ হবে, এমসিকিউ হবে, সবকিছু হবে, এইভাবে একটা চ্যাপ্টার শেষ হবে। হ্যাঁ, মজার ছলে ভালোই লাগে।